যে কথাটা আমরা শুরু থেকেই বলছিলাম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অথবা যদি একটু ঘুরিয়ে বলি, বর্তমানে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে যে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এটা গত কয়েকদিন ধরেই আমরা বলে এসেছি। আমি তো নিজে একাধিকবার বলেছি এবং এমনভাবে বলেছি অনেকেতে কিঞ্চিত আমার প্রতি বিরক্তও হয়েছেন যে একজনকে লক্ষ্য করে আমি আক্রমণ করছি কেন। ভাই, আমি কোনো ব্যক্তির প্রতি আমার বিশেষ কোনো অনুরাগ বা বিরাগ নেই, আমি যেটা দেখি সেটাই বলি। এই যে কথাটা আমি বলেছি, যেটাকে অনেক সময় অনেকে উড়িয়ে দিয়েছেন অথবা বলতে চাননি, অথবা ভেবেছেন বললে উনি আবার কি মনে করেন, এই যে একটা বিষয় ছিল, সেটা কিন্তু এবার উনি নিজেই স্বীকার করেছেন। আজকে জাতীয় সংসদের যে অধিবেশন সেটা শুরু হয়েছে, তৃতীয় অধিবেশনটা আজকে প্রথম দিন ছিল। এই অধিবেশনের আগে বিএনপির যারা সরকারি দল যারা আছে তারা একবার তাদের দলীয় একটা সভায় বসেছিল। সে সভায় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু যথারীতি এই যে মব কালচার, এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এই বিএনপির সংসদীয় দলের সভায় মূলত প্রধানত আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা নিয়ে, তারপর আলোচনা হয়েছে বিদ্যুৎ এবং সার নিয়ে। বিদ্যুৎ দিয়ে তারা রীতিমতো আত্মসমর্পণ করেছে, তাদের কিছু করার নাই, এটা বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন। আর সার নিয়ে কৃষিমন্ত্রী ছিলেন না, সেখানে তার পরিবর্তে সমাজ কল্যাণমন্ত্রী তিনি সার নিয়ে আলোচনা করেছেন। যাই হোক, সেটা অত ইম্পর্টেন্ট কিছু না। ইম্পর্টেন্ট হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজেই সংসদ সদস্যদের কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন যে আপনারা আমাকে সহযোগিতা করেন, এবং তিনি সেই সঙ্গে একথাও স্বীকার করেছেন যে কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, এতে বিএনপির লোকজনও জড়িত বলে দেখা যাচ্ছে। এর ফলে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কথা বলার এবং মাঠ পর্যায়ে সরকার বিরোধী ক্ষেত্র তৈরি করার সুযোগ পেয়ে যাবে। এই যে কথাটা উনি বলেছেন, এটা কিন্তু আসলে একদম বাস্তব, বাস্তব অবস্থা এটাই। এই কথাটাই আমরা বারবার বলেছি যে মব কালচার লক্ষ্য করা যাচ্ছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও স্বীকার করলেন মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই সঙ্গে একথাও স্বীকার করলেন যে কোথাও কোথাও এই মবের সঙ্গে বিএনপির লোকজন জড়িত। আমার প্রশ্ন হলো, এই যে আপনি স্বীকার করলেন এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু পাশাপাশি যে কারণে স্বীকার করলেন, নিশ্চয়ই আপনার কাছে দু একটা উদাহরণ এসেছে, আপনি দু একটা ঘটনার কথা জেনেছেন, নাহলে আপনি কী করে বুঝলেন যে বিএনপির লোক যে জড়িত? আপনি জানেন, যেগুলো আপনি জানেন সেগুলোর ক্ষেত্রে আপনি কী ব্যবস্থা নিয়েছেন? ভাই, এটা কিন্তু ছোট প্রশ্ন করিনি, আমি একটা বেসিক কোশ্চেন করেছি। আপনি জেনেছেন যে কিছু কিছু ক্ষেত্রে মবের সঙ্গে বিএনপির লোকজন জড়িত আছে এবং কোথাও কোথাও মব কালচার লক্ষ্য করা যাচ্ছে, আপনি জেনেছেন তো? জানার পরে আপনি কি করেছেন? আপনি কি সেগুলোর ব্যাপারে কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছেন? আপনি আজকে আপনার দলের এমপিদের কাছে সাহায্য চাচ্ছেন যে আপনারা হেল্প করেন। তারা তো ওই লোকটাকে তখনই সাহায্য করা যায় যখন সে নিজে কিছু করার চেষ্টা করে। একজন লোক গাছের নিচে গ্যাট হয়ে বসে, জোড়াসনে বসে বলল আমাকে গাছে ওঠার ব্যবস্থা করে দাও, অথবা আমাকে গাছে উঠতে হেল্প করো। কেউ আপনাকে হেল্প করতে পারবে না তো। আপনাকে আগে জোড়াসন থেকে উঠতে হবে, উঠে আপনি গাছে ওঠার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা যখন করবেন তখন কেউ আপনাকে হেল্প করবে। আপনি তো চেষ্টা করেন নাই। আপনি যে মবগুলি দেখেছেন সেই মবের ঘটনাগুলির বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নেন নাই তো। আপনি নিতেন, নিয়ে তারপরে বলতেন যে আমি নেওয়ার চেষ্টা করছি, আপনারা আমাকে হেল্প করেন। এই যে আপনার টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা ভালো না। এই টেন্ডেন্সিটা সমস্যার সমাধানের ইঙ্গিত দেয় না। এই ধরনের মানসিকতা যারা পোষণ করে তারা আসলে সমস্যার সমাধান চায় না, তারা আসলে সমস্যা নিয়ে বাগাড়ম্বর করতে পছন্দ করে। আমি উদাহরণ দিয়ে বলছি, আপনাকে আজকে জাতীয় সংসদে প্রথম দিনেই আপনাকে প্রশ্ন করেছিলেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এনসিপি সদস্য, তিনি বলেছিলেন কি কথাটা শুনেন, আমি আবার বলি উনি কী বলেছিলেন। উনি বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকা বাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়া একটা কালচারাল জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। এই 6 মাসে স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছেন কি পারেননি? এবং আইনের শাসন সেটি প্রতিষ্ঠিত করতে উনি পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি উনি ব্যর্থ হয়েছেন? এই যে কথাটা বলেছেন হাসনাত আবদুল্লাহ, উনি আসলে কেন বলেছেন, কি বলেছেন, এটা তো বুঝতে কারো কষ্ট হচ্ছে না। আমিও বুঝেছি, আপনিও বুঝেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বুঝেননি। স্বরাষ্ট্রমন্ত্রী কী বললেন যে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন আমি বুঝতে পারিনি। তিনি বললেন স্পিকার এটা প্রশ্ন হলো না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির 6 মাসের সফল হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছে কি না এটা একটা প্রশ্ন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নাই সেটা আরেকটা প্রশ্ন। কত হত্যা হয়েছে, জখম হয়েছে ইত্যাদি যে ডাটা দিলেন, সেই ডাটাটা কিসের ভিত্তিতে দিলেন, কি পরিসংখ্যানের ভিত্তিতে দিলেন, সেই স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না। মানে মোদ্দা কথা হলো এই প্রশ্নটাকে উনি ময়না তদন্ত করলেন যে আপনি এইটা প্রশ্ন করছেন, এতগুলি প্রশ্ন একসঙ্গে কেন করলেন, এটার সঙ্গে ওইটা মিলালেন কেন, অতএব এই প্রশ্নটা সংসদীয় রীতি অনুযায়ী হয় নাই। মানে বিরাট কাহিনী রে ভাই। ভাই একটা কথা বোঝার চেষ্টা করেন, আপনাকে একটা পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, আপনি সেটা তো বুঝেছেন, তো বুঝলে পরে এত কাটাছেড়া করেন কেন? এবং এই কারণেই কিন্তু বিরোধী দলের যে নেতা আছে ডক্টর শফিকুর রহমান, জামাত নেতা, উনি কিন্তু একটা মোক্ষম কথা বলেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে, উপলক্ষ করে। উনি কি বলেছেন? উনি বলেছেন আজকে এই সংসদে উনি বলেছেন যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র হওয়ার জন্য আসেনি, উনি শিক্ষক হতে চাইলে নতুন একটি বিশ্ববিদ্যালয় খুলতে পারেন, যার ইচ্ছা সেখানে যেয়ে ভর্তি হতে পারেন। মানে এই যে ওনার যে মাস্টারি করার যে টেন্ডেন্সিটা, এটাকে শফিকুর রহমান সাহেব খুবই জোরালোভাবে এবং এমনভাবে শুনলেই কী বলছে এইভাবে আক্রমণ করেছেন। এবং তিনি বলেছেন সংসদ আপনার বিরোধী দলের যে নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি মানে সালাউদ্দিন সাহেব তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে কথা বলেন। তিনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। ভাবুন একবার, শফিকুর রহমান সাহেব কিন্তু কথাবার্তা বলার সময় বেশ সংযতই থাকেন, উনার মুখ দিয়েও উনি এই কথা বলেছেন। এবং উনি আরও কি বলেছেন, এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। তিনি ঠিক ঠিক আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, শিক্ষকতা করতে হলে তিনি একটা ইউনিভার্সিটি খুলুন, ওখানে যার পছন্দ গিয়ে ভর্তি হবে, ওনার লেকচার শুনবে। আমি জানি না এই কথাকে আমাদের সালাউদ্দিন সাহেব কীভাবে গ্রহণ করেছেন, এটা আমি বলতে পারবো না। কিন্তু ওনাকে যে শিক্ষক হওয়ার কথাটা বলেছেন, ওনার মধ্যে যে একটা শিক্ষক সুলভ বিষয় আমরা দেখতে পাই, এটা কিন্তু আমরা আসলে অস্বীকার করতে পারবো না। অনেকে বলেন, প্রচলিত একটা কথা প্রচলিত আছে, আমি জানি না কথাটা সত্য কি মিথ্যা, এটা প্রচলিত কথা শুনি আমি, যে উনি নাকি একসময় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের গৃহশিক্ষক ছিলেন, সম্ভবত ছিলেন, আমি জানি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়। তাহলে আমার কেন যেন মনে হয় ওই যে একটা গৃহশিক্ষক ভাবুন, হয়তো ভাবেন যে খোদ প্রধানমন্ত্রীর আমি শিক্ষক ছিলাম, আর এরা কারা, সংসদ নেতা যিনি তারই আমি শিক্ষক ছিলাম, আর এগুলি হাসনাত আবদুল্লাহ অমুক তমুক, এদের তো আমি শিক্ষক হতেই পারি, হতে পারে আপনার শিক্ষক হওয়ার সে অ্যাবিলিটি আছে, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই, হয়তো আছে, থাকতে পারে, আপনি বেশ জ্ঞানী লোক, এটা নিয়ে আমার কোনো সন্দেহও নাই। বিশেষ করে সংবিধান বিষয়ে তো আপনার জ্ঞান আমি মনে করি অপরিসীম, খুব ভালো, আপনি খুব সুন্দর করে সহজ করে বোঝাতেও পারেন, এটাও ঠিক। কিন্তু আপনাকে মানতে হবে এই সংসদের 350 জনের আপনি একজন, 350 জনের যিনি 350তম ব্যক্তি, তাকেও তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অধিকার আপনার নেই, আইনগতভাবেও নেই, নৈতিকভাবেও নেই। ওনাদের প্রশ্নের জবাব দেওয়াটাই আপনার কাজ। ওনার প্রশ্নটা হয়তো সঠিকভাবে করা হয় নাই, কিন্তু প্রশ্নটা তো আপনি বুঝেছেন, আপনার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে,
আসলে আপনি এটা পেঁচাচ্ছেন এই কারণে যে এই প্রশ্নের কোনো জবাব আপনার কাছে নাই, এবং আপনি যে আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি সেটা এরই মধ্যে প্রমাণিত। দেখুন, আপনি 300 সংসদীয় আসন এবং পুরো দেশ, এটাই তো আমাদের, এই পুরো দেশটার আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি এইভাবে এর সঙ্গে মাস্টারি করছেন, ওকে আইন শিখাচ্ছেন, ওকে শিখান, আমার তাও কোনো আপত্তি নেই, আপনি সবই শিখান ভাই, কিন্তু নিজের কাজটা করে তারপর শিখান। আমি এর প্রসঙ্গে একটা কথা বলি। দুদিন আগে এই স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ওনার আমি একটা ইন্টারভিউ করেছিলাম। আমি অন্য একটা অনুষ্ঠানের আমি সেখানে উপস্থাপনা করি, সেখানে উনি আমার সঙ্গে ছিলেন। সেখানে উনি কথা বলতে যেয়ে বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এবং ওনার কার্যক্রম সম্পর্কে এবং ওনার কর্মদক্ষতার সম্পর্কে বলতে যেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন যে উনি যেভাবে চালাচ্ছেন, উনি আসলে 64 জেলার আইন শৃঙ্খলা রক্ষা করার মতো যোগ্যতা ওনার নাই। এবং এই জন্য উনি প্রস্তাব করেছিলেন আসলে আমাদের দেশে উনার যে অ্যাবিলিটি এরকম যদি হয় তাহলে 64 জেলার জন্য 64 জন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দরকার। দুদিন আগের কথা আমাকে উনি কথাটা বলেছিলেন, এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম বেশ রুমিন ফারহানা সেই ভবিষ্যৎবাণী যেন আংশিক ফলে যাচ্ছে কীভাবে? আজকে বাংলাদেশের মন্ত্রী পরিষদ বিভাগের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এবং সেই প্রজ্ঞাপনে দেশের 64 জেলার সরকারের কার্যক্রম তদারকির জন্য এবং আইন শৃঙ্খলা এবং উন্নয়নের দেখভাল করার জন্য 30 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন, উন্নয়নের দেখভালের জন্য আগেও হয়েছে, কিন্তু তার সঙ্গে আইন শৃঙ্খলাকে জুড়ে দিয়ে যেন প্রমাণ করা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী পারছেন না, যেন প্রমাণ করা হয়েছে যে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রস্তাব একেবারে হাস্যকর নয়। প্রিয় দর্শক, আমি এটা ওনার নামটা উল্লেখ করলাম মানে কথার কথা হিসাবে, কিন্তু এটা তো সত্য। আমি জানি না এই যে ঘটনাগুলো আজকের, স্বরাষ্ট্রমন্ত্রী উনি এগুলি বোঝেন কি না, বুঝে থাকলে উনি কি ওনার প্রতিক্রিয়া হবে সেটা দেখার জন্য আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করব।